শেষ হলো বিচারপতির বিচার। ঋণ জালিয়াতি ও দুর্নীতি মামলায় এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড। চিফ জাস্টিস মিস্টার সিনহা সাহেবকে মানি লন্ডারিং আইনে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 47 সালের যে আইন 5-এর দ্বিতীয় ওনাকে দেওয়া হয়েছে 4 বছর। 11 জন আসামির মধ্যে 2 জনকে উনি খালাস দিয়েছেন। বাকি যারা আছেন তাদের সকলকেই কোর্ট সাজা দিয়েছেন। নীতিমালা ভঙ্গ করে দেয়া হয়েছিল ঋণ পর্যবেক্ষণ আদালতের। আইনের ঊর্ধ্বে আসলে কেউ নয়। অপরাধী সে যত শক্তিশালী হোক না কেন বা যত বড় ক্ষমতা পদে থাকুক না কেন, আইনের আওতায় তাকে আসতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ও তো বলতেছে যে তৈলের গাড়ি আর যত গ্যাসের গাড়ি। সরকার যে ভাড়া নির্ধারণ করেছে তার থেকে একটু বেশি মনে হচ্ছে। রাজধানীতে বাসে নেই ভাড়ার নতুন তালিকা, বাড়তি টাকা আদায়ের অভিযোগ। 4 দিনের অচল অবস্থার পর স্বাভাবিক হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এবং রিকশার মতো মোটর বাইক রাইডাররাও ডেকে ডেকে তোলেন যাত্রী। চলছে অ্যাপ ছাড়াই। বিড়ম্বনায় ব্যবহারকারীরা ঝুঁকিমুক্ত থাকতে এড়িয়ে চলার পরামর্শ পুলিশের। শেষ হলো বিচারপতির বিচার। সাবেক কোনো প্রধান বিচারপতির এই প্রথম বিচার হলো বাংলাদেশে। ঋণ জালিয়াতি ও দুর্নীতি মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি 8 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং 2 জনকে খালাস দেওয়া হয়েছে। আদালত তার পর্যবেক্ষণে জানায়, নীতিমালা ভঙ্গ করে এসকে সিনহাকে ঋণ দিয়েছিল ফার্মার্স ব্যাংক। বিচারপতির বিচারের রায় ঘোষণার জন্য মঙ্গলবার সকাল থেকেই প্রস্তুত বিচারালয়। কারাগার থেকে আদালতে আনা হয় 1 আসামিকে, উপস্থিত জামিনে থাকা 6 আসামিও। মঙ্গলবার বেলা 11টায় রায় পড়া শুরু করেন আদালত। বলেন, ঋণ জালিয়াতির প্রধান সুবিধাভোগী সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। ব্যাংক কর্তৃপক্ষ ঋণ দেওয়ার ক্ষেত্রে মানেনি কোনো নীতিমালা। মামলার 11 আসামির মধ্যে শাহজাহান ও নিরঞ্জন গ্রামের সহজ সরল লোক বলেও মন্তব্য করেন আদালত। রায়ে এসকে সিনহাকে 11 বছরের কারাদণ্ড এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়। এসকে সিনহার 7 বছরের মানি লন্ডারিং এর কারণে তার সাজা হয়েছে এবং 4 বছরের অপরাধজনক বিশ্বাসভঙ্গ করার কারণে 4 বছরের সাজা হয়েছে এবং এই সাজা দুটোই একত্রে চলমান থাকবে। আইনের ঊর্ধ্বে আসলে কেউ নয়। অপরাধী সে যত শক্তিশালী হোক না কেন বা যত বড় ক্ষমতা পদে থাকুক না কেন, আইনের আওতায় তাকে আসতে হবে এবং আইনের আওতায় যদি তা অপরাধ প্রমাণিত হয় তাকে সাজা গ্রহণ করতে হবে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ দুদক। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও বলছেন তারা। এখানে পলিসির কোনো ভায়োলেশন আলটিমেটলি ছিল না, কারণ ফার্মার্স ব্যাংকের পলিসি অনুযায়ী 7 দিনের মধ্যে ঋণের যে কোনো দরখাস্ত ডিসপোজাল করতে হবে। ওনারা 1 দিনের মধ্যে ডিসপোজাল করেছে। এখানে ফেক কোনো গ্রাহক ছিল না। যে টাকা দেওয়া হয়েছে টাকাগুলো বাই দিস টাইম রিকভারি হয়ে গেছে। টাকা যেহেতু রিকভার হয়ে গেছে, ইট মিনস এখানে ইলিগালি কোনো কিছু করা হয়নি। আমরা নিশ্চয়ই রায়ের বিরুদ্ধে আপিল করব। ফার্মার্স ব্যাংক বর্তমানে পদ্মা ব্যাংকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের আগস্টে বিচার শুরু হয় দেশের 21তম প্রধান বিচারপতির। পাচারের টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে ভাইয়ের নামে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাময়িকভাবে যাচ্ছে। মামলা হওয়ার আগে দেশ ছাড়েন সিনহা। নানা অনিয়মের মুখেই বিদেশে বসে পদত্যাগ করেন তিনি। দুর্নীতির দায়ে সাবেক কোনো প্রধান বিচারপতিকে বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটি প্রথম। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। রায়ের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে অর্থ পাচার এবং ঋণ জালিয়াতির যে 2টি অভিযোগ, সেই 2টি অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত 11 বছরের কারাদণ্ড দিয়েছেন। তাকে গ্রেফতার করার পর থেকে এই রায় কার্যকর হবে। এটি হচ্ছে এসকে সিনহার। একই সঙ্গে এসকে সিনহার হিসাবে থাকা 75 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং 45 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এটি আদালত রায় দিয়েছেন। আমরা দুদকের আইনজীবী রয়েছেন আমাদের সাথে, আমরা দুদকের আইনজীবীর সাথে একটু জানতে চাই আদালত আর কি মোটা দাগে আদালত কি বলেছেন রায়ের পর্যবেক্ষণে, জাস্ট অংশটুকু আমরা একটু সরাসরি সম্পর্কে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন যে প্রসিকিউশন থেকে অর্থাৎ দুদক পক্ষ থেকে যে সমস্ত এভিডেন্স আমরা দিয়েছি তাতে দেখা যায় যে ব্যাংকের যে ক্রেডিট পলিসি যেটা ছিল, ব্যাংক তো একটা ক্রেডিট পলিসির মধ্যে চলে যে ঋণ সংক্রান্ত বিষয়ে, সেই ক্রেডিট পলিসিটার চরম অনিয়ম করা হয়েছে, ব্যাংকাররা করেছে এবং সেই ব্যাংকারদেরকে চরমভাবে প্রধান বিচারপতি পদে থেকে বিচারপতি সিনহা সাহেব
তিনি তাদেরকে অ্যাবিউজ করে, ক্ষমতার ব্যবহার করে তাদেরকে ইউজ করে এই 4 কোটি টাকা তার অ্যাকাউন্টে নিয়ে এসেছেন। আচ্ছা, সাবেক প্রধান বিচারপতিকে বিচারের রায় হলো, আদালত দণ্ড দিলেন, এটা কি প্রমাণ করে? এতে প্রমাণ করে যে আইনের ঊর্ধ্বে আসলে কেউই নয়। তিনি যত বড় ক্ষমতাশালী লোকই হোক বা যে ক্ষমতাই থাকুন না কেন, তাকে আইনের আওতায় আসতে হবে এবং আইনে যদি প্রমাণিত হয় তিনি অপরাধী, তাহলে তাকে সাজা ভোগ করতে হবে। আরেকজন আইনজীবী রয়েছেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু। আমরা তার কাছে জানতে চাইবো, তিনি তো পলাতক রয়েছেন, এখন তাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা, যেহেতু আদালত রায় দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। যেহেতু তার যে রায়টা হয়েছে, এই রায়টা তো কার্যকরী করতে হবে। অতএব সে তো ফিউজিটিভ, সে পলাতক আছে, অতএব তাকে এখানে রাষ্ট্রপক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যে প্রক্রিয়াগুলি আছে, সেই প্রক্রিয়াগুলি অবশ্যই এগুলা করতে হবে, যেন তাকে দেশে ফিরে এনে তার যে রায়টা কার্যকরী করা হওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ। শুনছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং দুদকের আইনজীবী, দুজনই কথা বলছিলেন। তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন, যদিও আসামি পক্ষ বলছে তারা রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এই ছিল মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে সবশেষ খবর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মামলার রায় নিয়ে। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। ঋণ জালিয়াতি ও দুর্নীতি মামলা হওয়ার পর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ক্যামেরার মুখোমুখি করেছিল সময় সংবাদ। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রে বসে সরকারকে অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। দেখে নেব সময় সংবাদকে দেয়া 2018 সালের সেই সাক্ষাৎকারের কিছু অংশ। আপনার আয়কর রিটার্ন, দুর্নীতি, এই বাড়ি কেনা, এগুলো নিয়ে স্যার অভিযোগ। সরি, আমি করে আমি এই বাড়ি আমার নামে না, এটা বললেইও হবে না। এটা সরকার প্রমাণ করুক, এরপরে দেখা যাবে, আনুক। আমি কোনো প্রশ্ন করবেন না, এটা আমি তো বলবো না। আর এই বাড়িটি স্যার আপনার ভাইয়ের নামে। আমি সরি, আমি আর তো প্রশ্নের উত্তর দেব না বললাম তো। দায়িত্ব থেকে অব্যাহতির 27 মাসেও শেষ হয়নি 3 বিচারপতির অনিয়ম তদন্ত। অগ্রগতি নিয়ে তথ্য নেই খোদ সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে। এদিকে বিচার কাজে অংশ নিতে না পারলেও বেতন ভাতা, আবাসন, যানবাহন সহ আনুষঙ্গিক সব সুযোগ সুবিধা ভোগ করছেন 3 বিচারপতি। অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইন বিশেষজ্ঞদের অভিমত, বিচার বিভাগের মর্যাদার স্বার্থেই বিষয়টি দ্রুত সুরাহা করা দরকার। 27 মাস ধরে বন্ধ হাইকোর্টের 2টি এজলাস। পেশাগত অসদাচরণ ও অনিয়মের অভিযোগে 3 বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখার পর থেকেই বিচার প্রার্থীদের জন্য খুলেনি 2 কোর্টের দরজা। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর 3 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হলেও তা এখন ফাইল বন্দি। তদন্তের অগ্রগতি বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। আইনজীবীরা বলছেন বিষয়টি দ্রুত সুরাহা হওয়া দরকার। 3 জন উচ্চতর আদালতের বিচারপতি বিচার কার্য পরিচালনা করছে না, কেন করছে না, কী কারণে করছে না, এটার ব্যাখ্যা রাষ্ট্রপতির সচিবালয় থেকে আসা উচিত বলে আমি মনে করি। আইনটা কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে না সংসদীয় পদ্ধতিতে হবে? আমার মনে হয় এই কারণেই বোধহয় বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে গত 7 মাস ধরে। কিন্তু এটা কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়। বিচারপতি অপসারণ প্রক্রিয়া নিয়ে মতবিরোধ থাকলেও এই বিভাগের মর্যাদা রক্ষায় দ্রুত পদক্ষেপের পরামর্শ অবসরপ্রাপ্ত বিচারপতির। ওনারা রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু ওনারা বিচার কার্য পরিচালনা করছে না। এটা আদৌ কতখানি সঠিক? এই 3 জন বিচারককে এভাবে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে, এটা একটা তো সুরাহা হওয়া উচিত। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, প্রমাণিত হয়, তাদের সরিয়ে দেওয়া হবে। বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অধস্তন আদালতের মামলায় হস্তক্ষেপ এবং বিচারপতি কাজী রেজাউল হকের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলায় অনিয়মের অভিযোগে 2019 সালের আগস্টে বিচার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর প্রগতি সরণিতে ধর্ষণের পর হত্যা করে বাস থেকে শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই মুহূর্তে ভাটারা থানায় আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, মৌটুসী, রাজধানীর প্রগতি সরণি থেকে সকালে এক শিশুর
আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে, এমন একটি ঘটনা ঘটেছে আজকে। তো আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত যে ভাটারা থানা থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং পরে মৃত অবস্থায় থানায় নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে শিশুটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। তবে শিশুর পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি, অর্থাৎ এখনো অজ্ঞাত পরিচয় আছে। শিশুর যে প্রত্যক্ষদর্শীরা যেটা বলেছে থানা থেকে যেটা জানানো হয়েছে আমাদের, সেটা হলো প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন বাস থেকে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে, কেউ বলছেন ট্রাক থেকে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আসলে ভাটারা থানা থেকে নিশ্চিত কোনো কিছু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে আসলে বাস থেকে নাকি ট্রাক থেকে ফেলেছে। তবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে যেটা এসেছে সেটা হচ্ছে প্রোডাক্ট বাস থেকে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। এটা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই খবর জানানো হয়েছে গণমাধ্যম এবং যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে। তো এখন পর্যন্ত আসলে সেই ঘটনার যে প্রকৃত যে ঘটনা বা ঘটনা আসলে কীভাবে ঘটেছে, কেন ঘটেছে, এই সব বিষয়ে আসলে বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা হচ্ছে থানা থেকে এবং পুলিশ এখন পর্যন্ত সেটাই চেষ্টা করছেন। আসলে প্রকৃত ঘটনা কি, যদি বাস থেকে তাকে ফেলে দেওয়া হয় তাহলে কেন ফেলে দেওয়া হয়েছে, কি তার অপরাধ বা কি ধরনের আসলে যিনি ফেলে দিয়েছেন বা বাসের লোক ফেলে দিয়েছেন কিনা বা তার স্বজন বা তার বিরোধী পক্ষ কোনো কেউ এই ঘটনার সাথে জড়িত কিনা, এই নানান বিষয়গুলোকে আসলে সামনে রেখে থানা থেকে আসলে এই ঘটনার আদ্যপান্ত জানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আসলে পরিষ্কারভাবে থানা থেকে আসলে কোনো কিছু জানানো হয়নি যে আসলে সুনির্দিষ্টভাবে কি ঘটেছে। তবে এখন পর্যন্ত যে শিশুটিকে প্রগতি সরণি থেকে উদ্ধার করা হয়েছিল আহত অবস্থায়, পরে কুর্মিটোলা হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয় এবং এখন শিশুটি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে। তো মোটুসি আমার কাছে এই পর্যন্তই ছিল সবশেষ খবর। রাজধানীর ভাটারা থানা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। কুমিল্লার পূজা মণ্ডপে সহিংসতায় ছিল রাজনৈতিক ইন্ধন, উস্কানি ছিল অরাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীরও। প্রধান অভিযুক্ত ইকবাল সহ অন্যরা রিমান্ডে এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। ইন্ধনদাতাদের মুখোশ উন্মোচনের দাবি সুশীল সমাজের। বুলবুল রেজার রিপোর্ট। আমরা এই প্রতিবেদনটি কিছুক্ষণ পরে দেখাবো। এখন আমরা যাচ্ছি সচিবালয়ের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন আইনমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে। যেই কোনো সাংবিধানিক পদ বা গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি সবসময় মেনটেন করা উচিত। আর যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকার বা রাষ্ট্রের জন্য পালন করে তাকে তার কর্মকাণ্ডে আরও সতর্ক থাকা উচিত। এটাই হচ্ছে, এটা আমার মনে হয় আজকের রায়ের থেকে শেখার বিষয়বস্তু। আর অবশ্যই আমি বলবো যে বিচার বিভাগের জন্য এটা একটা সুখকর দিন নয়, আমার কাছে এটা খুব একটা সুখকর দিন নয়। কিন্তু এটাও সঠিক যে অন্যায় করলে তার বিচার হবে এবং অন্যায় যখন হয়েছে আদালত একটা অপরাধ পেয়েছে, বিচার হয়েছে, এটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ। এই রায়ের মাধ্যমে আসলে দেশের আইন ব্যবস্থার কি মেসেজ আসবে? দেখেন, এই রায়ের ব্যবস্থা, এই রায়ের প্রেক্ষিতেই না, আমি শুধু যদি আপনি এটা প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে দেখেন, আমরা এই 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত আমরা কি দেখেছি যে এই দেশে জাতির পিতাকে তার সপরিবারে হত্যা করলেও একটা মামলা হয় না। এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি এবং পর্যায়ক্রমে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধীদের বিচার এবং অন্যান্য যেসব দুর্নীতির বিচার হয়েছে সেই সব এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে দেশে আইনের শাসন আছে এবং অন্যায় করলে আদালত এবং আইন তার নিজস্ব গতিতে চলে এই অন্যায়ের বিচার হবে এবং অন্যায় প্রতিরোধ হবে।
ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসে তো এরকম কখনো কোনো প্রধান বিচারপতি বা পৃথিবীর ইতিহাসেও কি বাংলাদেশের ইতিহাসে এরকম অন্যায় কোনো প্রধান বিচারপতি করেন নাই, সেই জন্য এরকম বিচার করার প্রয়োজন হয় নাই। এরকম অন্যায় হলে নিশ্চয়ই বিচার হতো। পৃথিবীতে কি নজির আছে এরকম বিচারের? হ্যাঁ, পৃথিবীতে নজির আছে, অনেক নজিরই আছে পৃথিবীতে। আপনি ইউনাইটেড কিংডমের ইতিহাস দেখলে দেখবেন যে প্রধান বিচারপতিকে আপনার ফ্রেঞ্চ রেভলিউশনেও দেখবেন প্রধান বিচারপতিকে আপনার গিলোটিন করা হয়েছে। তো সেটা এখানে বড় কথা নয় এবং সেটাকে উদাহরণ হিসাবেও আনা উচিত না। কথা হচ্ছে যে অন্যায় করলে পরে তার বিচার হবে, সে যেই হোক। এবং এইটাই যে প্রমাণিত হচ্ছে যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, এটা অত্যন্ত প্রয়োজন ছিল এই দেশের জন্য। ধন্যবাদ। আই এম নট ভেরি হ্যাপি। তার কারণ হচ্ছে দেখেন, বিচার বিভাগের সাথে উনি সম্পৃক্ত ছিলেন, উনি প্রধান বিচারপতি ছিলেন। সেই ক্ষেত্রে আজকে ঠিক বলেছেন। তো সেই জন্য আমি একজন আইনজীবী, আমার জন্য আমি বিচার বিভাগের সাথে সারা জীবনই সম্পৃক্ত, আমার জন্য এটা সুখকর হতে পারে না। ধন্যবাদ। এখানে আইনের শাসনের কথা বলা হচ্ছে, কিন্তু বিরোধী পক্ষ যারা তারা বলছে যে প্রধান বিচারপতি যদি গভর্নমেন্টের মতের বাইরে। সচিবালয়ের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন আইনমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। কুমিল্লার পূজা মণ্ডপে সহিংসতায় ছিল রাজনৈতিক ইন্ধন, উস্কানি ছিল অরাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীরও। প্রধান অভিযুক্ত ইকবাল সহ অন্যরা রিমান্ডে এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। ইন্ধনদাতাদের মুখোশ উন্মোচনের দাবি সুশীল সমাজের। বুলবুল রেজার রিপোর্ট। কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মন্দিরে ভাঙচুর সহিংসতার অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস হিসেবে পরিচিত মঈনুদ্দিন আহমেদ বাবুকে আদালতে তোলা হয় রোববার। চাওয়া হয় 7 দিনের রিমান্ড। শুনানি পরে হবে জানিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পূজা মণ্ডপে প্রথম প্রতিমা ভাঙচুরের অভিযোগ তার বিরুদ্ধে। বাবু ঘটনার পর পরিবারসহ পালিয়ে গিয়েছিল। এদিকে প্রধান অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে 12 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও 5 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে সেদিনই রিমান্ডে নেয়ার আদেশ দেন। তবে তদন্ত সংস্থা সিআইডি এই আদেশের রিভিউ আবেদন করে 20 কার্যদিবস পর আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে তা নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সিআইডি বলছে 2 দফা রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। নজরদারিতে আছে মূল ইন্ধনদাতারা। ঘটনার পরে যে রিঅ্যাকশন হয়েছে সেখানে তো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বেরও ইন্ধন পাওয়া যাচ্ছে এবং ভিডিও ফুটেজগুলো আমরা অ্যানালিসিস করে দেখেছি, সেখানেও রাজনৈতিক কর্মী উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। পলিটিক্যাল, নন পলিটিক্যাল, বিভিন্ন রিলিজিয়াস গ্রুপ সবগুলোকেই সার্ভিলেন্সের আওতায় রাখা হয়েছে এবং তথ্য যাচাই বাছাই হচ্ছে। ঘটনার পর থেকেই বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল ভাঙচুর সহিংসতার ঘটনা পরিকল্পিত। কারা সেসব পরিকল্পনাকারী ও উস্কানিদাতা তা প্রকাশ করার দাবি সুশীল সমাজের। আমরা সবসময় বলি যে এটা পূর্ব পরিকল্পিত। সরকারকে আমরা কামনা করব কারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে বের করা এবং তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যদি রাষ্ট্র চায় তাহলে অবশ্যই এই অপরাধীদেরকে ধরা সম্ভব। কুমিল্লার ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 12টি, গ্রেফতার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহন চালুর দ্বিতীয় দিনেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। বাসে নেই নতুন ভাড়ার তালিকা, এমনকি সিএনজি চালিত বাসের ভাড়া না বাড়ালেও বেশি ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। রাজধানীর বিভিন্ন রুটে এমন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তবে বাস চালকরা বলছেন মালিকদের কারণে বাধ্য হচ্ছেন তারা।
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দূরপাল্লা ও মহানগরীতে চলাচলকারী পরিবহনের ভাড়া বাড়লেও আগের অবস্থাতেই থাকার কথা ছিল গ্যাস চালিত বাসের ভাড়া, কিন্তু কে শোনে কার কথা? সুযোগ বুঝে ভাড়া আদায় করছে গ্যাস চালিত পরিবহনগুলো। মঙ্গলবার রাজধানী ফার্মগেটে বর্ধিত ভাড়া আদায় চিত্র দেখতে গিয়ে 5 থেকে 10 টাকা বেশি নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। চালকদের দাবি, বাস মালিকরা প্রতিটি গাড়ির সমান জমা নেয়ার কারণে বাধ্য হচ্ছেন বেশি ভাড়া আদায়ে। আমার গ্যাসের গাড়ি কোথায় বেশি নিলাম? তেতার বলে নাই যে আমি এখানে নামবো, তাহলে তো 5 টাকা নিতাম। জিরানি ছিল 70 টাকা 75 টাকা, ওখানে আমরা নিচ্ছি 15 টাকা বেশি। নৈরাজ্য চলছে তেলে চালিত বাসগুলোতেও। নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নেয় অসন্তোষ জানান যাত্রীরা। অনেক বাসেই নেই ভাড়ার তালিকা। আমি গুলিস্তান থেকে আগারগা যাব, আগে 25 টাকা নিত, এখন 35 টাকা নিয়েছে। সরকার যে ভাড়া নির্ধারণ করেছে, আমরা যেটা টেলিভিশনে খবরে দেখেছি, তার থেকে একটু বেশি মনে হচ্ছে। ও তো বলতেছে যে তৈলের গাড়ি আর যে তো গ্যাসের গাড়ি, মানে আমরা তো আর নিচে গিয়ে নামা দেখলে সেটা বুঝতে পারবো। আমরা কি আবার নিচে নামবো? ফার্মগেট উঠছি, আসাদ গেট নামবো, তো উনি আমার কাছ থেকে ভাড়া 10 টাকা নিচ্ছে। আপনি জিজ্ঞাসা করার পর উনি বলল যে এটা গ্যাসে চলে। এদিকে দূরপাল্লার বাসগুলোতেও বর্ধিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। দিনাজপুর থেকে আসছি ঢাকায়, তখন 600 টাকা টিকিট ছিল, পরে আবার 150 টাকা বেশি নিয়ে আসলাম কালকে। আজকে এখন আবার যাব, টিকিট বুক করলাম, এখন আবার ওই বিজনেস ক্লাসটায় ওইটা 850 টাকা চাচ্ছে। মধ্যবিত্ত যাদের, তাদের জন্য খুব টাফ ব্যাপার। আর বাড়তি খরচের বোঝা নিয়ে দিশেহারা স্বল্প আয়ের মানুষ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কল্যাণপুরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, মটরশি রাজধানীতে সকাল থেকে কিন্তু বর্ধিত ভাড়া আদায়ের মাধ্যমে যে গণপরিবহন পরিচালনা হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় দিন, সেটি কিন্তু খবর জানাচ্ছিলাম। সেই আলোকে কিন্তু বলতে পারি সে সকাল থেকে কিন্তু নৈরাজ্য যে ভাড়া আদায়ের ক্ষেত্রে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন বাসে আমরা উঠেছিলাম এবং যাত্রীদের সাথে কথা বলেছি এবং হেল্পার চালক তাদের সাথে কথা বলেছি। যাত্রীরা যেটি বলছেন যে বিভিন্ন রুটে 5 টাকা, প্রায় 5 টাকা বেড়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু যেটি ভাড়া 20 টাকা, এখন কিন্তু 25 টাকা, কিন্তু অনেক বাস কিন্তু তাদের থেকে 30 টাকা করে ভাড়া নিচ্ছে, অর্থাৎ 5 থেকে 10 টাকা কিন্তু প্রতিটি রুটে কিন্তু এরকম যাত্রীদের থেকে ভাড়া বেশ কিছু বাস কিন্তু বেশি নিচ্ছে। এবং একইভাবে বলা চলে যে তেলে চালিত বাসের যে ভাড়া বেড়েছে, বিপরীতে কিন্তু গ্যাসের যেহেতু দাম বাড়েনি এবং গ্যাস চালিত বাসগুলো কিন্তু সেভাবে ভাড়া বাড়ানোর কথা নয় এবং কথা ছিল না, বন্ধ রাখার কথা ছিল। সেক্ষেত্রে কিন্তু সেই বাসগুলোতে আমরা দেখেছি যে যাত্রীদের থেকে সম পরিমাণ ভাড়া আদায় করা হচ্ছে। এক্ষেত্রে চালক এবং হেল্পার কি সহযোগী যারা, তারা কিন্তু বলছেন যেটি সেটি হচ্ছে যে মালিকরা সম পরিমাণ জমা নিচ্ছেন, অর্থাৎ তেলে চালিত যে বাসগুলো তাদের ভাড়া 25 থেকে 3,000 টাকা, 25,000-3,000 টাকা, সেই একই পরিমাণ ভাড়া কিন্তু বলা চলে যে গ্যাস চালিত বাস থেকেও নিচ্ছেন। সেই কারণে কিন্তু তারা বাধ্য হয়ে বলা চলে যে এই ভাড়া কিন্তু বর্ধিত হারে কিন্তু তারাও কিন্তু ভাড়া নিতে বাধ্য হচ্ছেন। এবং আরেকটি বিষয় বলে, দূরপাল্লার যে বাস আমরা কল্যাণপুরে আছি, সেটি কিন্তু আমরা দেখছি যে এখানে প্রায় 200 থেকে 250 টাকা এবং 120 টাকা থেকে 150 টাকা এরকম কিন্তু রুট ভেদে কিন্তু ভাড়া বেশি হয়েছে। এবং এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন কাউন্টারে, তারা কিন্তু বলছেন যে সেটাতে মালিক পক্ষই এর বিস্তারিত জানতে পারে। তবে একটি আপনাকে গ্রাফ আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে বগুড়ার ভাড়া, যেখানে আগে 220 কিলোর ভাড়া ছিল, যেটি 1 টাকা 42 পয়সা ধরে, সেটি কিন্তু বলা চলে যে তখন ভাড়া ছিল 312 টাকা এবং সেটি 1 টাকা 80 পয়সা ধরে কিন্তু এখন ভাড়া হওয়ার কথা 396 টাকা, কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে 450 টাকা। একইভাবে রংপুর থেকে শুরু করে রাজশাহী বিভিন্ন রুটে 120 টাকা, 150 টাকা, 250 টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছে এখনকার দরে। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল রাজধানীতে বর্ধিত ভাড়া আদায়ের সবশেষ চিত্র। রাজধানীর কল্যাণপুর থেকে সরাসরি যুক্ত হয়ে গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। রাজধানীতে রিকশার মতো মোটর বাইক রাইডাররাও ডেকে ডেকে তোলেন যাত্রী। কয়েক বছর ধরে অ্যাপ ছাড়া ভাড়ায় চলছে মোটরসাইকেল। এতে যাত্রীদের বিড়ম্বনাও বেড়েছে। অপরাধ থেকে বাঁচতে অ্যাপ ছাড়া রাইডারদের এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। রাজধানীতে মোটরযানের সংখ্যা না বাড়িয়েই নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে কয়েক বছর আগে মোবাইল অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিংয়ের অনুমোদন দেয় বিআরটিএ। অল্প সময়ের মধ্যেই বিআরটিএর পরিকল্পনা ভেস্তে দিয়ে রাইড শেয়ারিংকে পেশা হিসেবে বেছে নিয়েছে বাইকাররা। উবার পাঠাওয়ের মতো অ্যাপ বাদ দিয়ে এখন নগর জুড়ে খ্যাপ খাচ্ছেন রাইডাররা। যত্রতত্র বাইক স্ট্যান্ড বানানো রাইডারদের কারণে রাজধানীতে যানজট বেড়েছে বলে ধারণা সড়ক পরিবহন কর্তৃপক্ষের। এসব বাইকারদের জেল জরিমানার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। এমন অবস্থায় আতঙ্কিত বাইকাররা বলছেন, অ্যাপগুলোর অতিরিক্ত কমিশন আদায়ের কারণে বাধ্য হয়েই ভাড়ায় চালাতে হচ্ছে তাদের। আমার মোবাইলের ইন্টারনেট বিল আমি নিজে খাটতেছি, প্লাস হচ্ছে আমার ফুয়েল যে খরচটা, আমার বাইকের মেনটেন কস্ট,
সব মিলিয়ে কিন্তু আসলে আমরা কিন্তু খুবই বিপর্যস্ত। চাকরি যেহেতু নাই, আমরা তো নিটে করেছি, আমার সংসার চলতেছে, আমার কিস্তি আছে। আমরাও অ্যাপসে চালাইতে চাই, কারণ কন্ট্রাক্টে কিন্তু আমাদেরও রিস্ক। সরকারের কাছে আমার সুপারিশ এটাই যে 25%টা কমায় দেওয়া, ভালো আইন করে দেওয়া। এদিকে যানজটের পেছনে রাইডারদের কম দায় দিলেও অ্যাপের বাইরে চালালে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা করছে ডিএমপি। এই সংকট নিরসনে বিআরটিএ মুখ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ট্রাফিক পুলিশ। যখনই কোম্পানির আওতায় থাকছে তখন কিন্তু একটা ট্র্যাকিংয়ের আওতায় থাকে। কোনোভাবে যদি যাত্রীটা হয়রানির শিকার হয় তখন কিন্তু এটাকে ট্র্যাক করে খুঁজে বের করা যায়, কিন্তু যদি আনরেজিস্টার্ড হয় তাহলে তাকে বের করা কিন্তু আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। এটার সমাধান একমাত্র হতে পারে যে বিআরটিএর পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ নেয়। তবে রাইডারদের কাছ থেকে উচ্চ কমিশন নেয়ার বিষয়ে অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নারাজ বিআরটিএ। সার্ভিস যারা দিচ্ছে এবং অ্যাপস কোম্পানি এই বিষয়গুলো সম্পূর্ণ তাদের ইন্টারনাল বিষয়। তারা তো যখন চুক্তিটা করে নিশ্চয় তাদের সেই ধরনের কোনো বিষয় ছিল। এখন যদি বলে তাদের এত বেশি, এই মুহূর্তে তো বলা ঠিক না, সেটা তাদের কাছ থেকে চুক্তি করার আগেই তো আমাদেরকে জানানো উচিত ছিল। এ বিষয়ে অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক হামলার পেছনের কুশীলবদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ষড়যন্ত্রের অংশ। যারা বাংলাদেশের অগ্রগতি ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে না, তারাই সাম্প্রদায়িক হামলার ইন্ধনদাতা। আগামীতে যেন সাম্প্রদায়িক শক্তি কখনোই মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। রাজনৈতিক দলগুলো কেন সেভাবে প্রতিবাদ করছে না? রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। যারা আজকে বিরোধী দলে আছেন তাদের কিন্তু শুধু সরকারের বিরোধিতা করাই দায়িত্ব না, জানমালের নিরাপত্তার জন্য মানুষেরকে সহযোগিতা করা সেটাও তাদের দায়িত্ব। আজকে খুঁজে বের করতে হবে এই সাম্প্রদায়িক শক্তি কোথায়। সেটি কি ব্যক্তি, না শক্তি, না রাজনৈতিক কোনো দল? বেগম খালেদা জিয়া কোনো বিবৃতি দেননি, তার পুত্র তারেক জিয়া কিন্তু তিনিও কোনো এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। তাহলে কি বোঝা যায় তাদের মধ্যেও কি এই ধরনের ইন্ধন আছে? একসময়ের জনমানবহীন ভাষাঞ্চলে জাতিসংঘের কর্মকর্তাদের জন্য গড়ে তোলা হচ্ছে চোখ ধাঁধানো স্থাপনা। 5 তারকা হোটেলের পাশাপাশি একই মানের আরও 2টি বহুতল ভবন নির্মাণের কাজ এগিয়ে চলছে। এতে থাকবে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, জিম এবং টেনিস কোর্ট। ইতোমধ্যে শুরু হয়েছে শপিং মলের কাজও। শাখাউত টিপুর ক্যামেরায় বদলে যাওয়া ভাষাঞ্চলের বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শপিং মল সাজানো রয়েছে নিত্য ব্যবহার্য নানা জিনিসপত্র, আবার পাশে রয়েছে উন্নত মানের সেলুন এবং লন্ড্রি। বাদ যায়নি রেস্টুরেন্টও। রাজধানী ঢাকা কিংবা বন্দরনগরী চট্টগ্রামের শপিং মলগুলোর মতোই ভাষাঞ্চলে তৈরি করা হয়েছে আইল্যান্ড মল নামের এই বিপণী বিতানটি। মূলত ভাষাঞ্চল পর্যবেক্ষণে আসা জাতিসংঘের বিদেশি কর্মকর্তাদের টার্গেট করে গড়ে তোলা হয়েছে এই শপিং মল। অবশ্য রোহিঙ্গাদের জন্য হেরা সুপার মার্কেট নামে আরও একটি শপিং মল রয়েছে। আমাদের মূল টার্গেট হচ্ছে জাতিসংঘের মানুষ, তাই জন্য আমাদের এই প্ল্যানটা করা। যেভাবে আছে সুপার শপ, স্বপ্ন, আগরা, মিনাবাজার, যেভাবে ওইরকম একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে। অবশেষে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এখন বহুল আলোচিত ভাষাঞ্চল মুখী হচ্ছেন। তাদের জন্য ভাষাঞ্চলের উত্তর প্রান্তে তৈরি করা হচ্ছে একটি 5 তারকা মানের হোটেল। হোটেলের পাশে থাকবে জাতিসংঘ এবং শরণার্থী বিষয়ক কমিশনের জন্য আরও 2টি বহুতল ভবন। 120টা ক্লাস্টারের বাইরে জাতিসংঘের জন্য একটা বিল্ডিং করা হচ্ছে এবং ত্রিপোলার্সির জন্য আরেকটা বিল্ডিং করা হচ্ছে। চরের মাটিতে স্টিল স্ট্রাকচারে তোলা হোটেল ও আবাসিক ভবনের পাশে চলছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, জিম এবং টেনিস কোর্টের কাজ। অবসরের নৌকায় ঘুরে বেড়ানোর জন্য কাটা হচ্ছে কৃত্রিম লেক। এসব ভবনের বাসিন্দাদের জন্য থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল একটি ভবন ইউএন যারা সার্ভিস হোল্ডার আছেন তারা ব্যবহার করবেন, একটি ভবন ট্রিপোলার্সি জনবল ব্যবহার করবেন, আর একটি ভবন আইএনজিও যে স্টাফ যারা থাকবেন তারা ব্যবহার করবেন। আগে রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে, এখন জাতিসংঘ সহ বিদেশি সংস্থার কর্মকর্তাদের জন্য ভাষাঞ্চলের অপর প্রান্তে চলছে ব্যাপক কর্মযজ্ঞ, যেখানে 5 তারকা মানের করে তোলা হচ্ছে 3টি স্থাপনা। থাকছে সুইমিং পুল সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
শেষ হলো বিচারপতির বিচার। ঋণ জালিয়াতি ও দুর্নীতি মামলায় এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড, নীতিমালা ভঙ্গ করে দেয়া হয়েছিল ঋণ পর্যবেক্ষণ আদালতের। এই ছিল দুপুরের সময়ের। সঙ্গে থাকুন সময়ের।